তোমরা যারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে এবছর থার্ড সেমিস্টারে মাইনর বাংলা নিয়ে পড়ছো, তোমাদের জন্য এই ভিডিওটি। তোমাদের হয়তো মেজরে অন্যান্য সাবজেক্ট রয়েছে, তবে মাইনর বাংলা বিষয়টি অনেকেই নিয়েছো। তোমরা যে সাজেশন ভিত্তিক পড়াশোনা করতে চাইছো বা অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছো যে থার্ড সেমিস্টার মাইনরের সাজেশন চাই, তো তোমাদের আবদার অনুযায়ী আমি চেষ্টা করেছি এই ভিডিওটি আনার। তো দেখতে থাকো, আর কথা না বাড়িয়ে চলো দেখা যাক যে কোন প্রশ্নগুলো তোমাদের এবারের জন্য গুরুত্বপূর্ণ। এবং বলে রাখি, তোমাদের যে এনইপি নতুন সিলেবাস, সেই সিলেবাসের কিন্তু তোমরাই প্রথম ব্যাচ যারা এই সিলেবাসের উপর পরীক্ষা দেবে। তো সেক্ষেত্রে কিন্তু সাজেশান করাটা খুব কিন্তু একটা কঠিন বিষয়, কিন্তু তার মধ্যেও আমি চেষ্টা করেছি বাছাই করে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রাখার। এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে। এর মধ্যে সাজেশান করতে চাইলে কিন্তু সাপ্লি অনিবার্য, তো সাপ্লি পেতে না চাইলে এই প্রশ্নগুলো মন দিয়ে দেখে নাও। তো চলো দেখতে থাকো। কল্যাণী বিশ্ববিদ্যালয় থার্ড সেমিস্টার মাইনর বেঙ্গলি সাজেশান 2025, অর্থাৎ মাইনর বাংলার 2025 সালে সাজেশান। প্রথমেই গদ্য প্রবন্ধের মধ্যে রয়েছে বাংলা গদ্যের ইতিহাসে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। 2 নম্বর, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে রাজা রামমোহন রায়ের ভূমিকা কতখানি লেখো। দেখো, তোমরা কিন্তু সংক্ষিপ্ত আকারে এই বিষয়গুলি ক্লাস 11-এর যে তোমরা বাংলা সাহিত্যের ইতিহাস পড়েছিলে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, তোমাদের এই আধুনিক যুগের মধ্যে কিন্তু এই বিষয়গুলো, এই টপিকগুলো পড়তে হয়েছিল। এখন যেহেতু কলেজে পড়ছো, তাই সেই টপিকগুলি আরেকটু বিস্তারিত পড়তে হবে। আশা করি ইতিমধ্যে তোমরা অনেকেই নোট প্রস্তুত করে ফেলেছো, বা এই প্রশ্নগুলোর ওপর কিন্তু নোট প্রস্তুত করে খুব শিগগিরই পড়াশোনা শুরু করে দাও, কারণ পরীক্ষার আর বেশি দেরি নেই। আর আমি অনলাইনে টিউশন পড়াই, তোমাদের প্রত্যেক সেমিস্টারই আমি পড়াই অনলাইনে। ইউটিউবের অনেক ভিউয়ার্স, অনেক সাবস্ক্রাইবার্স আমার কাছে কিন্তু অনলাইনে টিউশন পড়ে। তোমরা পড়তে চাইলে আমার যে কভার পেজে, ইউটিউব চ্যানেলের যে কভার পেজে ফোন নম্বর দেওয়া আছে, সেখানে যোগাযোগ করে নিও। 3 নম্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গদ্য ও প্রবন্ধের ইতিহাসে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তা লেখো। 4 নম্বর, বাংলা গদ্য প্রবন্ধের ইতিহাসে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান লেখো। এরপর টপিক রয়েছে কাব্য কবিতা। 1 নম্বর, মেঘনাদবধ কাব্য এর রচয়িতা কে? বাংলা কাব্যে তার অবদান সংক্ষেপে লেখো। দেখো, প্রশ্ন যে সবসময় সরাসরি আসবে একদম সোজাভাবে সেরকম কিন্তু নয়। তোমরা কলেজে পড়ো, তোমাদের মাথায় রাখতে হবে প্রশ্ন ঘুরিয়ে আসার সম্ভাবনাই বেশি। সহজে এসে যদি যায় সেটা তোমাদের ভাগ্য। তবে প্রশ্ন যদি এরকমভাবে, ধরো কোনো একটা কাব্যের নাম, কোনো একটা নাটক বা উপন্যাসের নাম যদি উল্লেখ করে দিয়ে বলে রচয়িতা কে, তার প্রতিভা আলোচনা করো, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের প্রথমে চিনতে হবে যে কে সেই রচয়িতা। তো মেঘনাদবধ কাব্য সবাই জানো, মাইকেল মধুসূদনের লেখা। 2 নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, বহুবার এসেছে কল্যাণী ইউনিভার্সিটিতে, তো বটেই, বহু বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে কিন্তু এই প্রশ্নটা এসে থাকে। ভোরের পাখি কাকে বলা হয়? কাব্য কবিতার জগতে তার প্রতিভা সম্পর্কে আলোচনা করো। ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। তো এইটা তোমরা বিহারীলাল চক্রবর্তীর অবদান লিখবে এখানে। 3 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যজীবনকে কটি পর্বে ভাগ করা যায় ও কি কি? প্রতিটি পর্ব সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর, কাজী নজরুল ইসলাম বাংলা কাব্য সাহিত্যকে কীভাবে বিদ্রোহের হাতিয়ার হিসেবে গড়ে তুলেছিলেন সে বিষয়ে আলোকপাত করো। তোমরা জানো কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়। কেন বলা হয়? বিদ্রোহের বিষয় নিয়ে তিনি কী কী কবিতা লিখেছেন, কাদের বিরুদ্ধে তার বিদ্রোহ, এবং সেই কবিতাগুলোর নাম সহ কয়েকটা লাইন কোটেশন দিয়ে সেরকমভাবে কিন্তু তোমরা নোট বানানোর চেষ্টা করো। 5 নম্বর, বাংলা কাব্য কবিতার জগতে জীবনানন্দ দাশের ভূমিকা লেখো। এরপর রয়েছে পত্রপত্রিকা। পত্রপত্রিকা মূলত টিকা আকারে আসতে বেশি দেখা যায়, এবং যেগুলো তোমাদের রয়েছে দিগদর্শন, সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর, বঙ্গদর্শন, সবুজপত্র, কল্লোল, এই যে কোনো একটা পত্র থেকেই কিন্তু টিকা আসতে পারে। সেটা এরকম হতে পারে যে ধরো 5 নম্বরের যে প্রশ্ন তোমাদের থাকবে, সেখানে বললো যে 4টে পত্রিকার নাম দিয়ে দিল এবং বললো যে এর মধ্যে যে কোনো 2টো লেখো। তো সেই 2টো লিখলে টোটাল 5 নম্বর, অর্থাৎ 2.5 + 2.5 এরকম হতে পারে। আবার এরকমভাবেও আসতে পারে যে বাংলা সাময়িক পত্রের ইতিহাসে দিগদর্শনের গুরুত্ব লেখো, সেটা 5 নম্বরে, বা সংবাদপত্রের ভূমিকা লেখো, বা সবুজপত্রের গুরুত্ব লেখো, যে কোনো একটাও আসতে পারে। আবার যে কোনো 2টো লিখতে হবে, 2টো 2.5 5 সেরকমভাবেও কিন্তু আসতে পারে। এরপর রয়েছে নাটক। প্রথম বাংলা মৌলিক নাটক কে রচনা করেন?
নাট্যসাহিত্যে তার অবদান সংক্ষেপে লেখো। প্রথম বাংলা মৌলিক নাটক লেখেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, সেই নাটকটার নাম হচ্ছে পদ্মাবতী। তো এইগুলো কিন্তু তোমাদের একটু খুঁটিয়ে পড়তে হবে, কারণ এখান থেকে 2 নম্বরের শর্ট প্রশ্ন অনেক আসবে এবং ইন্টারনালও এমসিকিউ যাদের আসে তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। তাই বড় প্রশ্ন পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুঁটিয়ে প্রত্যেকটা লাইন ধরে ছোট প্রশ্নগুলোও দেখে রাখতে হবে। বড় প্রশ্ন যদি ঘুরিয়ে আসে তাহলে কিন্তু বুঝে নিতে হবে কার সম্পর্কে লিখতে বলছে। 2 নম্বর প্রশ্ন, বাংলা নাট্য জগতে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো। 3 নম্বর, বাংলা ঐতিহাসিক নাটক রচনায় দ্বিজেন্দ্রলাল রায়ের ভূমিকা লেখো। 4 নম্বর, ভীষণ ইম্পর্ট্যান্ট, রূপক সাংকেতিক নাটক রচনায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো। এরপর রয়েছে উপন্যাস। প্রথম বাংলা সার্থক উপন্যাসের জনক কাকে বলা হয়? বাংলা উপন্যাসের ইতিহাসে তার গুরুত্ব কতখানি তা লেখো। তোমরা জানো যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার লেখা দুর্গেশ নন্দিনী বাংলার প্রথম সার্থক উপন্যাস বলা হয়, তো সেই হিসেবে এখানে বঙ্কিমচন্দ্রের ভূমিকা লিখতে হবে। 2 নম্বর, বাংলা উপন্যাসের জগতে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো। এরপর 3 নম্বর, বাংলা উপন্যাস সাহিত্যের ইতিহাসে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো। 4 নম্বর, বাংলা উপন্যাসের জগতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। এরপর রয়েছে ছোট গল্প, এটাই তোমাদের এই সিলেবাসের লাস্ট টপিক। 1 নম্বর, বাংলা ছোট গল্পের স্রষ্টা কে? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট গল্পকার হিসেবে তার কৃতিত্বের পরিচয় দাও। 2 নম্বর, বাংলা ছোট গল্পের ইতিহাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 3 নম্বর, বাংলা ছোট গল্প রচনায় মানিক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কতখানি সে বিষয়ে আলোকপাত করো। তো এই হলো তোমাদের 3rd সেমিস্টার বাংলা মাইনর 2025 সালের সাজেশন। তোমরা কী ধরনের ভিডিও চাইছো বাংলা বিষয়ে তোমাদের সেমিস্টারে, সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব পরের ভিডিও তোমাদের আবদার অনুযায়ী আনার। আজকের মতো এই পর্যন্ত।